রাত তখন 2:30। ঢাকা মেডিকেলের পুরনো ব্লকের দোতলার রেকর্ড রুম। চারদিকে শুধু ধুলোমাখা পুরনো ফাইলের স্তূপ। ডাক্তার শফিক কাঁপা হাতে একটা হলদেটে হয়ে যাওয়া ফাইল পড়ছিলেন। ফাইলটা 1998 সালের। পেশেন্টের নামের জায়গায় লেখা অজ্ঞাত, আর মৃত্যুর কারণের জায়গায় শুধু একটা শব্দ লেখা, অসম্ভব। হঠাৎ নিস্তব্ধ সেই রুমের কোনায় থাকা পুরনো ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। ক্রিং ক্রিং। শফিক চমকে উঠলেন। এই ফোনটা গত 10 বছর ধরে নষ্ট, তার ওপর লাইন কাটা। শফিক ধীরে ধীরে রিসিভারটা কানে তুললেন। ওপাশ থেকে কোনো মানুষের গলা ভেসে এলো না। শোনা গেল একটা ফিস ফিস শব্দ, ঠিক যেন কেউ ডায়েরির পাতা থেকে পড়ে শোনাচ্ছে। ওরা মানুষের গলা নকল করতে পারে শফিক, তুমি পেছনে তাকিও না, ওটা তোমার ঘাড়ের কাছেই দাঁড়িয়ে আছে। স্বাগতম ভূত.com-এ। বাংলাদেশের অজানা রহস্য, ভৌতিক ঘটনা, পরিত্যক্ত স্থান, লোককথা এবং বাস্তব জীবনের গা ছমছমে গল্প নিয়ে আমরা হাজির হই আপনার সামনে। এখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে অন্ধকার, রহস্য আর এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও অজানা। তাই হেডফোন ব্যবহার করুন, আলো একটু কমিয়ে দিন, আর প্রস্তুত হন এমন এক জগতে প্রবেশ করার জন্য যেখানে বাস্তবতা আর দুঃস্বপ্নের সীমারেখা ধীরে ধীরে মিলিয়ে যায়। আপনি দেখছেন ভূত.com, যেখানে প্রতিটি গল্পের শেষে থেকে যায় একটি প্রশ্ন, আসলে কি সত্যিই আপনি একা আছেন? ওয়ার্ড বয় সুমনের বোবা হয়ে যাওয়ার ঘটনার পর পুরনো ব্লক নিয়ে হাসপাতালে অনেক গুজব রটে যায়। সবাই বলতে শুরু করে মর্গের ভেতরে কোনো অশুভ আত্মা আছে। কিন্তু ডাক্তার শফিক এসব বিশ্বাস করতেন না। বয়স মাত্র 27, সদ্য ইন্টার্নশিপ শেষ করেছেন। শফিকের মতে সুমনের ঘটনাটা ছিল নিছকই একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউন বা হ্যালুসিনেশন। শফিক সিদ্ধান্ত নিলেন তিনি প্রমাণ করে ছাড়বেন যে ভূতপ্রেত বলতে কিচ্ছু নেই। আর এই প্রমাণের সূত্র খুঁজতে গিয়েই তিনি জানতে পারলেন সেই ডায়েরিটার কথা। 1998 সালের সেই রহস্যময় ডায়েরি, যা সুমন মর্গের পাশের রুমে পেয়েছিল। শফিক খোঁজ নিয়ে জানলেন সেই রাতের পর ডায়েরিটা আর মর্গের পাশের রুমে পাওয়া যায়নি। ওটা নাকি পুরনো ব্লকের দোতলার রেকর্ড রুমে জমা করা হয়েছে। এই রেকর্ড রুমটা মর্গের ঠিক ওপরের তলায়। বিশাল বড় একটা হল রুম, যেখানে গত 40 বছরের হাজার হাজার রোগীর ফাইল, ডেথ সার্টিফিকেট আর বাতিল জিনিসপত্র রাখা আছে। রুমে কোনো জানালা নেই। বাতাস চলাচলের একমাত্র উপায় কয়েকটা পুরনো ঘুলগুলি। সেদিন ছিল বৃহস্পতিবার। রাত 1টার দিকে শফিক ডিউটি ফাঁকি দিয়ে চুপি চুপি রেকর্ড রুমে ঢুকলেন। রুমের দরজা খুলতেই ভক করে একটা গন্ধ লেসে নাকে লাগল। পুরনো কাগজ আর ধুলোর গন্ধের সাথে একটা হালকা পচা মিষ্টি গন্ধ, ঠিক যেন মর্গের ভেতর থেকে কোনো কেমিক্যাল আর মরা ইঁদুরের গন্ধ ফ্লোর ফুঁড়ে উপরে উঠে আসছে। শফিক অবশ্য এসব গায়ে মাখলেন না। তিনি মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে 1998 সালের র্যাকটা খুঁজতে লাগলেন। খুঁজছেন সেই ডায়েরিটা। প্রায় আধ ঘন্টা খোঁজার পর একদম শেষ মাথার একটা লোহার শেলফে তিনি একটা লাল শালুতে মোড়ানো বাক্স পেলেন। বাক্সের উপর চক দিয়ে লেখা, ডু নট ওপেন, ইয়ার 1998। শফিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তিনি বাক্সটা খুললেন। ভেতরে একটা ধুলো মাখা কালো ডায়েরি আর একটা পেশেন্ট ফাইল রাখা। শফিক ডায়েরিটা খুললেন। হ্যাঁ, এটাই সেই ডায়েরি। প্রথম পাতায় সেই একই কথা লেখা, ওরা মানুষের গলা নকল করতে পারে, যদি কেউ চাবি পাওয়ার কথা বলে সাড়া দেবেন না। কিন্তু শফিক অবাক হলেন ডায়েরির শেষ পাতাটা দেখে। শেষ পাতায় লেখা ছিল, আমি বুঝতে পেরেছি ওটা কি। ওটা কোনো আত্মা নয়, ওটা আমাদের মাঝেই লুকিয়ে আছে। আমি প্রমাণটা ফাইলে রেখে গেলাম। তাড়াহুড়ো করে শফিক নিচে রাখা ফাইলটা হাতে নিলেন। ফাইলের উপর পেশেন্টের নাম লেখা, রহিম শেখ।
পেশা মর্গের পুরনো ডোম। মৃত্যুর কারণের জায়গায় লেখা নিজের গলা নিজে টিপে আত্মহত্যা। শফিক ফাইলটা পড়ছিলেন, ঠিক তখনই পুরো রেকর্ড রুমের একমাত্র টিউবলাইটটা দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল বিশাল রুমটা। শফিক দ্রুত পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট অন করলেন। আর ঠিক সেই মুহূর্তে ওর মনে হলো রুমের অন্য প্রান্তের একটা র্যাকের পেছন দিয়ে একটা ছায়া দ্রুত সরে গেল। কে ওখানে? শফিক একটু জোরেই ডাকলেন। কোনো উত্তর নেই। ও ভাবলেন হয়তো বিড়াল বা ইঁদুর হবে, কিন্তু ইঁদুর তো আর মানুষের মতো শীষ বাজাতে পারে না। অন্ধকার রুমের ঠিক উল্টো দিক থেকে কেউ একজন খুব পরিচিত একটা গানের সুরে শীষ বাজাচ্ছে, আর সুরটা ধীরে ধীরে শফিকের দিকে এগিয়ে আসছে। পেছনের দিকে পা বাড়ালেন শফিক। ওনার হাত থেকে 1998 সালের ফাইলটা ফ্লোরে পড়ে গেল। হঠাৎ শীষ বাজানো থেমে গেল, আর অন্ধকারের ভিতর থেকে খুব শান্ত ঠান্ডা একটা গলা ভেসে এলো। ফাইলটা পড়ে গেল যে ডাক্তারবাবু, তুলে দেব নাকি? শফিক জমে গেলেন, কারণ এই গলাটা কোনো অপরিচিত মানুষের নয়। এই গলাটা ওয়ার্ড বয় সুমনের, যে সুমন গত 1 সপ্তাহ ধরে পুরোপুরি বোবা। তাহলে রেকর্ড রুমের এই অন্ধকারে সুমনের গলায় কথা বলছে কে? সুমনের গলা শুনে ডাক্তার শফিকের মেরুদণ্ড বেয়ে যেন এক টুকরো বরফ নেমে গেল। উনি জানেন সুমন বোবা। উনি এটাও জানেন সুমনের এখন গ্রামে থাকার কথা। শফিক অন্ধকারে টর্চটা এদিক সেদিক ঘোরালেন। কে কে কথা বলছে? সুমন, তুই এখানে কি করছিস? রুমের ঠিক মাঝখানের পুরনো র্যাকটার পেছন থেকে একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। কিন্তু হাসিটা স্বাভাবিক না। হাসিটা যেন একসাথে দুজন মানুষের গলা থেকে বেরোচ্ছে। একটা সুমনের গলা, আর অন্যটা খুব কর্কশ অমানসিক একটা আওয়াজ। অন্ধকার থেকে সেই গলাটা আবার বলে উঠল, আমি তো সুমন না ডাক্তারবাবু, আমি শুধু সুমনের গলাটা ধার নিয়েছি। ওর গলাটা খুব সুন্দর, তাই না? শফিকের বুকটা ধক করে উঠল। উনি বুঝতে পারলেন সুমনের সাথে ঘটে যাওয়া ঘটনাটা কোনো হ্যালুসিনেশন ছিল না। মর্গের ভেতরের সেই জিনিসটা এখন দোতলার রেকর্ড রুমে উঠে এসেছে। শফিক আর 1 সেকেন্ডও দাঁড়ালেন না। উনি মোবাইলটা শক্ত করে ধরে দরজার দিকে ছুটলেন। কিন্তু বিপত্তিটা বাঁধল অন্য জায়গায়। রেকর্ড রুমের দরজাটা লোহার। শফিক যখন দরজার হাতল ধরে টান দিলেন, সেটা 1 ইঞ্চিও নড়ল না। কেউ বা কোনো কিছু বাইরে থেকে দরজাটা আটকে দিয়েছে। শফিক দরজায় সজোরে লাথি মারতে শুরু করলেন। বাঁচাও, কেউ আছো বাইরে, দরজাটা খোলো। ঠিক তখনই শফিকের ঠিক মাথার উপর একটা খসখস শব্দ হলো। উনি ঘাড় ঘুরিয়ে ওপরে তাকালেন। রেকর্ড রুমের ছাদের সাথে একটা বড় লোহার পাইপ লাগানো, যা সরাসরি নিচের মর্গে গিয়ে নেমেছে। সেই পাইপের জয়েন্ট থেকে টপ টপ করে একটা কালো আঠালো তরল মেঝেতে পড়ছে, আর তার সাথেই রুমের ভেতর সেই মর্গের পচা মাংস আর ফরম্যালিনের গন্ধটা তীব্র হয়ে উঠল। শফিক মোবাইলের আলোটা পাইপটার দিকে ধরলেন, আর আলো পড়তেই ওনার গায়ের পশম খাড়া হয়ে গেল। পাইপটা জড়িয়ে ধরে সিলিংয়ের সাথে উল্টো হয়ে ঝুলে আছে একটা কালো ছায়া মূর্তির মতো কিছু। এর কোনো মুখ নেই, হাত পা মানুষের মতো হলেও সেগুলো অস্বাভাবিক লম্বা, আর তার লম্বা কালো চুলগুলো সিলিং থেকে ফ্লোর পর্যন্ত ঝুলে আছে। জিনিসটা ঠিক টিকটিকির মতো ছাদের সাথে লেপ্টে আছে, আর তার মুখ থেকে সুমনের গলা বেরোচ্ছে। দরজা ধাক্কা দিও না শফিক, বাইরে কেউ নেই। তুমি ওই ডায়েরিটা পড়েছ না? এবার তোমাকেও আমার মতো ডায়েরির পাতায় বন্দি হতে হবে। শফিক চিৎকার করে পেছনের দিকে সরে এলেন। ওনার মনে হলো দম আটকে আসছে। উনি দৌড়ে রুমের একদম শেষ মাথায় সেই 1998 সালের ফাইলগুলোর র্যাকের পেছনে গিয়ে লুকিয়ে পড়লেন। শফিক অন্ধকার র্যাকের নিচে গুটিসুটি মেরে বসে আছেন। হার্টবিট এত ফাস্ট যে ওনার নিজেরই মনে হচ্ছে বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। উনি মোবাইলের ফ্ল্যাশলাইট বন্ধ করে দিয়েছেন, যাতে জিনিসটা ওনাকে দেখতে না পায়। চারিদিকে একদম নিস্তব্ধ। ছাদ থেকে সেই টপ টপ করে তরল পড়ার শব্দটাও থেমে গেছে। শফিক ভাবলেন হয়তো জিনিসটা চলে গেছে, হয়তো এটা ওনার মাথারই কোনো বিভ্রাম। উনি আস্তে করে চোখ খুললেন। ঠিক তখনই ওনার নজর পড়ল ফ্লোরে পড়ে থাকা সেই 1998 সালের ফাইলটার ওপর, রহিম শেখের ফাইল। শফিক অন্ধকারে চোখ সইয়ে নিয়ে ফাইলের পাতাটা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করলেন। সেখানে একটা পুরনো সাদা কালো ছবি পিন মারা আছে, রহিম শেখের ছবি। কিন্তু শফিক যখন ছবিটার দিকে তাকালেন, ওনার হাত পা ঠান্ডা হয়ে গেল।
ছবিটা রহিম শেখের না। ছবিতে যার চেহারা দেখা যাচ্ছে তার সাথে রহিম শেখের কোনো মিল নেই। ছবির মানুষটার পরনে ডাক্তারের এপ্রন, আর মানুষটার চেহারা একদম অবিকল শফিকের মতো। 1998 সালের ফাইলে শফিকের ছবি কি করে এলো? শফিকের তখন জন্মই হয়নি ঠিক মতো। আর ঠিক তখনই শফিকের ঠিক পাশেই রাখা সেই নষ্ট বাতিল ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। ক্রিং ক্রিং। শফিক রিসিভারটা তুলতেই ওপাশ থেকে সুমনের গলা শোনা গেল না, শোনা গেল শফিকের নিজের গলা। শফিকের নিজের গলাই ওপাশ থেকে ফিসফিস করে বলল, পেছনে তাকিও না শফিক, আমি তোমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছি। রিসিভার থেকে নিজেরই গলা শুনে শফিকের হাত থেকে ল্যান্ডলাইন ফোনটা খসে পড়ল। ওর নিজের গলাই বলছে, আমি তোমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছি। শফিকের সারা শরীর প্যারালাইজড হয়ে গেল। ও স্পষ্ট টের পাচ্ছে ঘুটঘুটে অন্ধকারে ওর ঘাড়ের ঠিক পেছনে কেউ একজন নিঃশ্বাস ফেলছে, আর সেই নিঃশ্বাস এতই ঠান্ডা যে শফিকের ঘাড়ের লোম খাড়া হয়ে গেল। পেছনে দাঁড়ানো জিনিসটা এবার শফিকের কাঁধে হাত রাখল। মানুষের হাতের মতো না, মনে হলো যেন অনেকগুলো ধারালো বরফের টুকরো দিয়ে কেউ ওর কাঁধ খামচে ধরেছে। শফিক আর কোনো চিন্তা করল না, সে তার জীবনের সর্বশক্তি দিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল। হাতের কনুই দিয়ে পুরনো একটা র্যাক ধাক্কা দিয়ে ফেলে দিল সে। অন্ধকারে কোনো মতে দৌড়াতে শুরু করল। পেছনে ধূপধাপ শব্দ হচ্ছে, জিনিসটা ওপে তাড়া করছে। রুমটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু শফিক জানে রেকর্ড রুমের আরেক কোণায় একটা ছোট স্টোর রুম আছে, যেটার দরজা ভেতর থেকে লক করা যায়। ও হোঁচট খেতে খেতে সেই স্টোর রুমের দরজার কাছে পৌঁছল। এক টানে দরজা খুলে ভেতরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে ছিটকিনি তুলে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে শফিক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বাইরে থেকে কোনো ধাক্কা দেওয়ার আওয়াজ আসছে না, সব শান্ত, একদম পিন পতন নীরবতা। বেঁচে গেছি, কোনো মতে সকাল পর্যন্ত এই রুমে টিকে থাকতে হবে। শফিক অন্ধকারে হাতড়ে পকেট থেকে মোবাইলটা বের করল। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতেই ও দেখল এটা একটা বাতিল মেডিকেল ইকুইপমেন্ট রাখার রুম, আর ওর ঠিক উল্টো দিকের দেওয়ালে একটা বিশাল পুরনো আয়না রাখা। আয়নাটার ওপর ধুলোর মোটা স্তর পড়ে আছে। শফিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখল। ধুলো মাখা আয়নায় নিজের ঘরমাক্ত বিধ্বস্ত মুখ। কিন্তু পরমুহূর্তেই ওর চোখ আটকে গেল অন্য একটা জিনিসে। আয়নার ওপর ধুলোর স্তরে ঠিক ভেতর দিক থেকে কেউ আঙুল দিয়ে কিছু একটা লিখছে। শফিক কাঁপতে কাঁপতে আয়নার আরও কাছে গেল। আয়নার ভেতর দিক থেকে কেউ উল্টো করে লিখছে SHAQIQ। শফিক, কে লিখছে? আয়নার ওপাশে তো দেওয়াল, তাহলে আয়নার ভেতর থেকে কে ওর নাম লিখছে? ঠিক তখনই আয়নায় শফিকের যে প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছিল সেটা হঠাৎ হাসতে শুরু করলো। কিন্তু শফিক হাসছে না। শফিকের আয়নার প্রতিচ্ছবিটা শফিকের নিজের কন্ট্রোলের বাইরে চলে গেছে। আয়নার ভেতরের সেই শফিক এবার নিজের হাতটা তুলল, তারপর আয়নার কাঁচে ভেতর থেকে টোকা দিতে লাগল। ঠক ঠক ঠক। ভেতরের প্রতিচ্ছবিটা এবার শফিকের গলাতেই বলে উঠল, দরজা বন্ধ করে কি লাভ শফিক, আমি তো তোমার ভেতরেই আছি। শফিকের মাথা আর কাজ করল না। ও পাগলের মতো চারদিক খুঁজতে লাগলো ভারী কিছু একটা দিয়ে আয়নাটা ভেঙে ফেলার জন্য। ওর মনে হলো আয়নাটা ভাঙতে না পারলে ওই জিনিসটা আয়না থেকে বেরিয়ে আসবে। ও একটা পুরনো লোহার স্যালাইন স্ট্যান্ড তুলে নিল। বেরিয়ে আয় তুই, আজ হয় তুই বাঁচবি না হয় আমি। জোরে কিছু আছড়ে পড়ার মতো চমকে ওঠা টোনে শফিক সর্বশক্তি দিয়ে স্যালাইন স্ট্যান্ডটা আয়নার ওপর ছুঁড়ে মারল। ঝ্যাং ঝ্যাং করে একটা বিকট শব্দে বিশাল আয়নাটা ভেঙে হাজার টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। হাঁপিয়ে হাঁপিয়ে একটু স্বস্তির গলায়, আয়না ভেঙে গেছে, সব শান্ত। শফিক কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়ে হাঁপাচ্ছে। ও ভাবল আপদ বিদায় হয়েছে, কিন্তু শফিক ভুল ছিল। সবচেয়ে বড় ভুলটাও মাত্রই করেছে। মেঝেতে পড়ে থাকা কাঁচের হাজারটা ভাঙা টুকরোর দিকে যখন শফিক তাকালো, ও দেখল কাঁচের প্রতিটা ছোট ছোট টুকরোতে একটা করে লাল চোখ ওর দিকে তাকিয়ে আছে। আর সেই ভাঙা কাঁচের টুকরোগুলো থেকে হাজার হাজার অমানুষিক গলা একসাথে ফিসফিস করে বলে উঠল, ধন্যবাদ শফিক, আমাদের মুক্ত করার জন্য। ভাঙা কাঁচের টুকরোগুলো থেকে হাজার হাজার কণ্ঠস্বর যখন একসাথে বলে উঠল, ধন্যবাদ শফিক, তখন শফিকের পুরো শরীর প্যারালাইজড হয়ে গেল। ওর মনে হলো
কাঁচের টুকরোগুলো থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এসে স্টোররুমের বাতাস ভারী করে তুলছে। সেই একই পচা মাংস আর ফরমালিনের তীব্র গন্ধ। শফিক আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। ও পাগলের মতো দরজা খুলে রেকর্ড রুমের অন্ধকারে বেরিয়ে এলো। ওর একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে দোতলা থেকে নিচে নামা। অন্ধকারে ফাইল আর র্যাক ধাক্কা দিয়ে ফেলে ও রেকর্ড রুমের মেইন লোহার দরজার কাছে পৌঁছল। যে দরজাটা একটু আগেও লক করা ছিল, সেটা এখন অদ্ভুতভাবে অর্ধেক খোলা। শফিক এক ছুটে দরজা গলে বাইরে করিডোরে চলে এলো। দোতলার এই করিডোরটা ইমার্জেন্সি সিঁড়ির দিকে গেছে। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মেইন বিল্ডিংয়ের আলো। কিন্তু সিঁড়ির মুখে পৌঁছতেই শফিক থমকে দাঁড়ালো। সিঁড়ির ঠিক মাঝখানের ধাপে কেউ একজন বসে আছে। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে বসে থাকা লোকটার গায়ে কোনো জামা নেই আর মাথাটা হাঁটুর মধ্যে গোঁজা। শফিক ঢোক গিলে ডাক দিল, কে কে ওখানে বসে আছেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর সেই মাথা দেখে শফিকের গলার কাছে যেন একটা দলা পাখি আটকে গেল। লোকটার কোনো চোখ নেই। চোখের জায়গায় দুটো গভীর গর্ত, যেখান দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। আর লোকটার গলায় একটা পুরনো মোটা দড়ির দাগ। লোকটা রক্তমাখা মুখে একটা বিকৃত হাসি দিয়ে বলল, আমাকে চিনতে পারছো না ডাক্তারবাবু? আমি রহিম শেখ, 1998 সালের ডোম। শফিক পিছিয়ে এলো। রহিম শেখ, যে 1998 সালে আত্মহত্যা করেছিল? কিন্তু ওর ফাইল তো শফিক একটু আগেই দেখেছে, সেখানে তো। রহিম শেখ আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর এমন একটা কথা বলল, যা শুনে শফিকের মস্তিষ্কের সমস্ত শিরা যেন একসাথে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তুমি ফাইলে আমার ছবি দেখনি ডাক্তারবাবু, তুমি দেখেছিলে তোমার নিজের ছবি। কারণ 1998 সালে যে আত্মহত্যা করেছিল, সেটা আমি ছিলাম না, ওটা তুমি ছিলে শফিক। শফিক চিৎকার করে উঠল, অসম্ভব! আমি 1998 সালে জন্মাইনি, তুই মিথ্যে বলছিস। রহিম শেখের গলাটা এবার একদম শফিকের নিজের গলার মতো হয়ে গেল। তুমি জন্মাওনি ঠিকই, কিন্তু তোমার আত্মাটা তো এখানেই আটকে ছিল। মর্গের ওই জিনিসটা তোমার চেহারা নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি আসলে একটা আত্মা যে ভুলে গেছে যে সে কবে মারা গেছে। শফিকের চোখের সামনে সব কিছু যেন পরিষ্কার হতে শুরু করলো। ওর মনে পড়ল, ও তো গত 3 বছর ধরে এই হাসপাতালে আছে, কিন্তু ওর কোনো পরিবার নেই কেন? ওর কোনো বন্ধু নেই কেন? শফিক ধীরে ধীরে নিজের হাতের দিকে তাকালো। ওর হাত দুটো কেমন যেন ট্রান্সপ্যারেন্ট, স্বচ্ছ হতে শুরু করেছে। ও দেখতে পাচ্ছে ওর হাতের ভিতর দিয়ে সিঁড়ির রেলিংটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ডাক্তার শফিক নামের কোনো মানুষ আসলে ছিলই না। ওটা ছিল মর্গের সেই অদৃশ্য সত্তার তৈরি করা একটা ইলিউশন। আর আজ রাতে সেই সত্তাটা শফিকের আত্মাকে চিরকালের জন্য ওই রেকর্ড রুমে বন্দি করে ফেলল। পুরো ঘটনাটি আপনাদের কতটা হতবাক করেছে আমি জানি না। রেকর্ড রুমের সেই ডায়েরি, রহিম শেখের আত্মপরিচয় আর শফিকের নিজেরই অস্তিত্বের সংকট প্রমাণ করে যে কিছু কিছু ভৌতিক ঘটনা শুধু বাইরে ঘটে না, ঘটে আমাদের মস্তিষ্কের ভেতরেও। এই সাইকোলজিক্যাল আর হাড় হিম করা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাদের এমন আরও অজানা রহস্য আপনাদের সামনে তুলে আনতে উৎসাহ দেয়। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি যে জায়গাটিতে আছেন, সেই জায়গাটি আপনি আগে কখনো আসেননি, তবুও জায়গাটা আপনার খুব চেনা, যাকে বিজ্ঞানের ভাষায় ডিজাভু বলে? এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতা থাকলে আমাদের কমেন্ট করে জানান। আর হাসপাতালের অন্ধকার সিরিজের বাকি পর্বগুলো এবং এমন আরও অনেক গা ছমছমে সত্য ঘটনা শুনতে ভূত.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। কিন্তু একটা প্রশ্ন আজও রেকর্ড রুমের ধুলোয় চাপা পড়ে আছে। মর্গের সেই অদৃষ্টি সত্তা যদি শফিকের রূপ ধরে বাইরে ঘুরে বেড়ায়, তবে সে এখন কোথায় আছে? কার চিকিৎসা করছে সে? সেই গল্প হয়তো আমরা জানব এই সিরিজের শেষ পর্বে। যাওয়ার আগে একটি কথা, আপনি যখন রাতে একা কোনো আয়নার সামনে দাঁড়াবেন, চোখের পলক ফেলার সময় আয়নার প্রতিচ্ছবির দিকে ভালো করে লক্ষ্য করবেন।
যদি দেখেন আপনার চোখের পলক ফেলার 1 সেকেন্ড পর আয়নার প্রতিচ্ছবি পলক ফেলছে, তবে বুঝবেন আপনি আর একা নেই। সাবধানে থাকবেন। শুভরাত্রি।